এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যে যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিং এ, আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলি, ওপেন গোলাগুলি। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে কাট করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনাকে খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু। এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে, আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলোকে পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথাও উইকনেস আছে, জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে, তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্টে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সেই উইপন্স গুলো লাগবে, সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক রাখতে পারে না, এবং কোনো ছাত্রী কিন্তু এর মধ্যে ছিল না। প্রায় 8 থেকে 10,000 মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যতা সৃষ্টি করেছে। এবং মজার বিষয় দেখেন, আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে 826 জন চলে গেছে, তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনা 20। বাকি 400-র উপরে তারা কিন্তু সারেন্ডার করছে। এবং আজকে প্রায় 230 জন আসছে, কালকে 158 জন আসছে, আইসা কোর্টে স্বেচ্ছা আসছে, বলছে আমরা পালাতে চাইনি, আমরা এখান থেকে পালাতে চাইনি। আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে, লাঠি দিয়ে পিটিয়ে বলছে তুই এখান থেকে যা, না হলে তোকে এখনই মেরে ফেলবো। তখন আমরা বাধ্য হয়ে জেলখানাতে গেছি। তার মানে জেলেতে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি, বাধ্য হয়ে গেছে। আর স্বেচ্ছায় গেছে কারা? যারা ডাকাত, যারা কনভিক্টেড মামলার আসামি, ওখানে 9 জন জঙ্গি ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় গেছে। অর্থাৎ জেলখানার ভিতরের যারা দাগি আসামি, যারা অস্ত্র চালিয়ে অভ্যস্ত, তাদের সঙ্গে বাইরের জগতে কারো না কারো কমিউনিকেশনের থ্রু তারা ওদেরকে বের করে নিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ব্যাটেলটা করেছে। সুতরাং এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা ব্যাটেলটা করেছে দাগি অপরাধীদেরকে নিয়ে, কখনোই কোটা বিরোধীদের স্বার্থের অনুকূলে এটা হতে পারে না। আর কি প্রশ্ন, যে ঠিকই যখন আন্দোলন শুরু হলো ঠিক সেই মুহূর্তে জেলখানা ভাঙা হলো, অস্ত্র লুট হলো, এর সাথে কি সম্পর্কটা আছে? না সেলিম ভাই, আপনি জেলখানাটা ভাঙা হয়েছে 19 তারিখে, কোটা বিরোধী আন্দোলন কিন্তু 19 তারিখে শুরু হয়নি। আমি বলতে চাইছি 19 তারিখে তো শুরু হয়নি, অর্থাৎ 19 তারিখে কোটা বিরোধী আন্দোলন যারা করছিল ছাত্রদের একটা অংশ কোনো জায়গাতে ছিল, সব জায়গাতে কি ছিল না। বাট 19 তারিখে জেলখানা যখন ভাঙা হয়, জেলখানা ঘিরে চারপাশে প্রায় 7-8 হাজার লোক যখন যারা করেছে, এর ভিতরে একজন ছাত্রও ছিল না, নট এ সিঙ্গেল অন, কোনো স্টুডেন্ট ছিল না। অর্থাৎ নরসিংদী এলাকার যত
নৈরাজ্যকারী লোকগুলো ছিল, দাগী লোকগুলো ছিল, তাদেরকে নিয়ে আসছিল একটা রাজনৈতিক গোষ্ঠী সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, যে এই যে এটার ভিতরে কমিউনিকেশন গুলো আছে, যে ঢাকা শহরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে লাইফ লাইন গুলো আছে, একটা হচ্ছে সিলেট থেকে ঢাকামুখী, এটাকে বিচ্ছিন্ন করার জন্য মূলত হচ্ছে নরসিংদীকে বেছে নিয়েছে। আবার এই শনির আখড়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই কাঁচপুর ব্রিজ হয়ে এই লাইনটাকে বিচ্ছিন্ন, এই কমিউনিকেশন গুলো কিন্তু এটার ভিতরে আছে। তারা চিটাং থেকে বিচ্ছিন্ন, এই লাইনটাকে বিচ্ছিন্ন করার জন্য ওই লাইনটাকে তারা ডিভাস্টেটিং একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসছে। আর সাভার এবং গাজীপুর এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আনার জন্য, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু এই কয়েকটা জায়গাতে কিন্তু আঘাত করেছে। এবং আপনি দেখবেন যে ঢাকা, গাজীপুর, আপনার সাভার, তারপরে নারায়ণগঞ্জ, নরসিংদী, এর বাইরে একদিন শুধু হয়েছিল মাদারীপুরে, এর বাইরে কিন্তু কোথাও ডিভাস্টেটিং কোনো কিছু নাই, কিন্তু কোথাও নাই। এমন বহু জেলা আছে, মোর দ্যান 80% জেলা আছে, তার ওখানে ছাত্রদের কণা পরিমাণ কোনো আন্দোলন পর্যন্ত হয়নি, কিচ্ছু হয়নি। তো সুতরাং ছাত্র আন্দোলন, ছাত্রদের ছোটাবিরোধী আন্দোলন আর এই যে নৈরাজ্য যেটা সৃষ্টি হয়েছে সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে, দুটো কিন্তু এক জিনিস না। আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি, যে এটার ভিতরে সবসময় আছে পুলিশকে কুত্তা বলেছে, এটা সেটা বলেছে। পুলিশের যত প্রতিষ্ঠান, প্রায় আমাদের লিস্ট অনুযায়ী প্রায় 60টা মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে 52টা প্রতিষ্ঠান শুধু পুলিশেরই। সেই পুলিশের প্রতিষ্ঠান যে পরিসংখ্যান আজকে আমরা দেখতে পেলাম যে 235টি পুলিশ স্থাপনা হামলা এবং 200 ছোটখাটো মিলে, আমি বড়গুলো মেজর গুলো বলেছি। ইভেন দেন আপনাকে একটা ছোট একটু গল্প বলি, যে একজন পুলিশের ইন্সপেক্টর, সে এক জায়গা আরেক জায়গায় যাবে, তো তার ছোট্ট 12 বছরের একটা ছেলেকে তার ড্রেসটা ব্যাগের ভিতরে দিয়ে বলছে, বাবা তুই এটা নিয়ে যা, আমি ইউনিফর্মটা নিয়ে গেলে আমাকে কিন্তু মেরে ফেলবে। সেই ছেলেটা রাস্তায় যখন গেছে, 12 বছর শিশু ছেলে একটা, সেই ছেলেটা চেক করতে যায়, তার ভিতরে ব্যাগের ভিতরে যখন ইউনিফর্ম দেখছে, সেই ছেলেটাকে পিটিয়ে হসপিটালে, বেঁচে আছে বাট পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে। আপনি দেখেছেন যে পুলিশকে মেরে তাকে ফাঁসি দিয়ে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। এই যে পুলিশের বিরুদ্ধে নির্মমতা, এবং এইটার ভিতরে শুধু পুলিশের কথাই কিন্তু ম্যাক্সিমাম। কারণটা কি? টার্গেটটা করার কারণ, টার্গেটটা হচ্ছে পুলিশ যদি না থাকে তাহলে রাষ্ট্র ধ্বংস করে দেবে তারা। রাষ্ট্র ধ্বংস করে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে বা রাষ্ট্র যারা পরিচালনা করছে, তাদেরকে ধ্বংস করে দিয়ে ওরা ক্ষমতাটা নিবে, পাওয়ারটা নিবে। এই কারণে শুধু এইটুকু। ধন্যবাদ।